আমার মায়ের নাম অনুরাধা দেবী। অনুরাধা দেবী ছিলেন এক সাধারণ গৃহিণী, যার জীবনের প্রতিটি মুহূর্ত জুড়ে ছিল সংসারের অসংখ্য ছোট ছোট দায়িত্ব। ৫০-এর কাছাকাছি বয়সেও তার চেহারায় এক অদ্ভুত সৌন্দর্য লুকিয়েছিল, চোখ দুটোতে গভীরতা, চুলে সামান্য পাক ধরা সাদা রেখা যা তাকে আরও মাধুর্যময় করে তুলেছিল। তার স্বামী অর্থাৎ আমার বাবা বছর ৫ আগে চলে গিয়েছিলেন হৃদরোগে। তারপর থেকে আমাদের ছোট্ট দোতলা বাড়িটায় শুধু আমি আর মা। আমার নাম অর্ণব। বয়স ৩৩। চাকরি করি একটা বেসরকারি প্রতিষ্ঠানে, যেখানে দিনের বেশিরভাগ সময় কাটে অফিসের ৪ দেয়ালের মধ্যে। সন্ধ্যায় ফিরে এসে দেখি মা একা একা রান্নাঘরে বা বারান্দায় বসে থাকেন। সেদিনও অফিস থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল। বাইরে বৃষ্টি পড়ছিল অঝোরে। ছাতা খুলে বাড়ির গেটে পা রাখতেই মায়ের গলা শুনতে পেলাম, অর্ণব, ভিজে গেছিস নাকি? জলদি উপরে আয়। কি তার কণ্ঠস্বরে সেই চিরকালীন মমতা মিশেছিল, যা শুনলেই মনটা শান্ত হয়ে যায়। আমি সিঁড়ি বেয়ে উঠে এসে দেখলাম মা ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে বসে আছেন। তার পরনে হালকা সাদা শাড়ি, কপালে ছোট্ট সিঁদুরের টিপ। বয়সের ভারে কিছুটা ক্লান্ত দেখালেও চোখে সেই উদ্বেগ যা শুধু আমার জন্যই। মা, তুমি এখনও জেগে আছো? বলেছিলাম না খেয়ে নিতে, আমি জামা খুলতে খুলতে বললাম। তোর জন্য না বসে থাকলে খাওয়াটা কেমন লাগে রে? মা হাসলেন, কিন্তু সেই হাসিতে একটা অল্প ক্লান্তি লুকিয়েছিল। আমরা দুজনে পাশাপাশি বসে খেতে শুরু করলাম। ঘরের ভিতরে শুধু বৃষ্টির শব্দ আর আমাদের চামচের ঠুনঠান। কথা খুব কম হচ্ছিল। আমি লক্ষ্য করলাম মা মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছেন, যেন কিছু বলতে চান কিন্তু বলতে পারছেন না। আমার মনেও সেই একই অনুভূতি। বাবা চলে যাওয়ার পর থেকে আমাদের সম্পর্কটা অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে উঠেছিল। দিনের কাজকর্মের ফাঁকে ফাঁকে মা আমার ছোটখাটো খেয়াল রাখতেন, আর আমিও চেষ্টা করতাম তাকে একা বোধ না করতে দিতে। কিন্তু কখনো কখনো, বিশেষ করে রাতের নীরবতায়, একটা অদ্ভুত অস্বস্তি মনে উকি দিত। খাওয়া শেষ করে আমি নিজের ঘরে চলে গেলাম। ঘরটা ছোট, কিন্তু জানালা দিয়ে বাগানের দিকটা দেখা যায়। বৃষ্টির জলে ভিজে যাওয়া গাছগুলোর গন্ধ ভেসে আসছিল। বিছানায় শুয়ে আমি চোখ বন্ধ করলাম, কিন্তু ঘুম আসছিল না। মায়ের কথা মনে পড়ছিল। কতদিন ধরে তিনি একা সংসার সামলাচ্ছেন। আমি যখন ছোট ছিলাম তখন মা আমাকে কোলে করে গল্প শোনাতেন। সেই মা এখনও আছেন, কিন্তু এখন আমি বড় হয়ে গেছি। তার চোখে আমি আর শুধু ছেলে নই, হয়তো একমাত্র সঙ্গী। এই চিন্তাটা মাথায় আসতেই একটা অস্বস্তি হল। নিষিদ্ধ কিছু নয়, শুধু একটা গভীর আকর্ষণের ছায়া যা আমি নিজেও স্পষ্ট করে বুঝতে পারছিলাম না। পাশের ঘর থেকে মায়ের হালকা পায়ের শব্দ ভেসে এল। তিনি হয়তো জানালা বন্ধ করছেন। আমি উঠে বসলাম। দরজার ফাঁক দিয়ে আলো এসে পড়ছিল। মনে হলো মা হয়তো আমার ঘরের দিকে তাকিয়ে আছেন। চোখ বন্ধ করে আমি সেই দৃশ্যটা কল্পনা করলাম, মায়ের চোখে সেই উদ্বেগ, সেই মমতা, আর তার সঙ্গে একটা অজানা আকুলতা। কেন যেন মনে হচ্ছিল তিনিও হয়তো একই রকম অস্থিরতায় ভুগছেন। পরদিন সকালে উঠে দেখি মা রান্নাঘরে ব্যস্ত। চা বানাচ্ছেন। আমি পেছন থেকে এসে বললাম, মা, আজ অফিসে দেরি হবে না? একটু তাড়াতাড়ি ফিরবগু। মা ঘুরে তাকালেন। তার চোখে একটা হালকা আলো জ্বলে উঠল। ভালো। বিকেলে একসঙ্গে চা খাব। অনেকদিন তোর সঙ্গে গল্প করা হয়নি। কি তার কথায় একটা আবেগ লুকিয়েছিল। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। অফিসে গিয়ে সারাদিন মায়ের কথা মনে পড়ছিল। কাজের ফাঁকে ফাঁকে তার হাসি, তার চোখ, তার শাড়ির খসখস আওয়াজ, সবকিছু যেন বারবার ফিরে আসছিল। এটা শুধু মায়ের প্রতি ছেলের ভালোবাসা নয়, কিছু আরও গভীর, আরও জটিল। আমি নিজেকে বোঝাতে চেষ্টা করলাম এটা স্বাভাবিক। একা থাকলে মন এমন হয়। কিন্তু গভীরে কোথাও জানতাম এটা স্বাভাবিকের সীমা ছাড়িয়ে যাচ্ছে। বিকেলে ফিরে দেখি মা বারান্দায় চেয়ার পেতে বসে আছেন। দুজনের জন্য চা আর বিস্কুট সাজানো। সূর্য ডুবছে, আকাশে লাল আভা। আমরা পাশাপাশি বসে চা খেতে খেতে কথা বলছিলাম। প্রথমে সাধারণ কথা, অফিসের, পাড়ার, সংসারের। তারপর ধীরে ধীরে কথা গড়াল অতীতে। তোর বাবা চলে যাওয়ার পর মনে হয়েছিল আর কিছু থাকবে না। কিন্তু তুই আছিস বলে। খিমা কথাটা অসমাপ্ত রেখে চায়ের কাপে চুমুক দিলেন। তার চোখে জল চিকচিক করছিল। আমি তার হাতটা ধরতে গিয়েও থেমে গেলাম। এখনও স্পর্শের সাহস হয়নি। শুধু বললাম, মা, আমি তো আছি। চিরকাল থাকবু। সেই মুহূর্তে চোখে চোখ পড়ল। মায়ের চোখে একটা স্ফুলিঙ্গ দেখলাম, যা আমার বুকের ভিতরেও দপ করে জ্বলে উঠল।
কয়েক সেকেন্ডের জন্য সময় থেমে গেল। তারপর মা চোখ সরিয়ে নিলেন। চল ভিতরে যাই। রাত হচ্ছে কি তার গলায় সামান্য কাঁপন। রাতে খাওয়ার পর আমি নিজের ঘরে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছিল না। জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসছিল। মনে পড়ছিল মায়ের শরীর থেকে ভেসে আসা সেই হালকা সাবানের গন্ধ, যা আমার ছোটবেলা থেকে চেনা। আজ সেই গন্ধটা যেন অন্যরকম লাগছিল। নিষিদ্ধ কোনো চিন্তা নয়, শুধু একটা অস্বস্তিকর আকর্ষণ। আমি পাশ ফিরে শুয়ে চোখ বন্ধ করলাম। পাশের ঘরে মা হয়তো জেগে আছেন। তিনিও হয়তো একইভাবে অস্থির। একটা সময়ে রাত গভীর হল। বাড়িতে নীরবতা। আমি উঠে পানি খেতে গেলাম। মায়ের ঘরের দরজা আধখোলা। ভিতরে হালকা আলো জ্বলছে। আমি দাঁড়িয়ে পড়লাম। মা বিছানায় শুয়ে আছেন, চোখ বন্ধ। কিন্তু তার শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক নয়। যেন তিনি কোনো স্বপ্ন দেখছেন। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। সেই মুহূর্তে মনে হল আমাদের মধ্যে একটা অদৃশ্য সুতো টানটান হয়ে আছে, যা ছিঁড়তে চাইছি না, অথচ যা আমাদের দুজনকেই টেনে নিয়ে যাচ্ছে অজানা দিকে। সেই রাতে প্রথমবারের মতো আমি বুঝতে পারলাম, এই আকর্ষণ শুধু ছেলের প্রতি মায়ের মমতা নয়। এটা আরও গভীর, আরও নিষিদ্ধ। কিন্তু এখনও অনেক দূরে। অনেক সময় বাকি। পরের কয়েকটা দিন কেটে গেল এক অদ্ভুত অস্থিরতার মধ্যে। অফিসের কাজকর্ম সব ঠিকঠাক চলছিল, কিন্তু মনটা বাড়ির দিকে পড়ে থাকত। অনুরাধা দেবীও যেন সেই একই অনুভূতিতে ভুগছিলেন। সকালে আমি বেরিয়ে যাওয়ার সময় তিনি দরজায় দাঁড়িয়ে থাকতেন, চোখে সেই চিরকালীন মমতা মিশে একটা অজানা আকুলতা। সাবধানে যাস, অর্ণব। তাড়াতাড়ি ফিরিস, বলতেন তিনি। তার কণ্ঠস্বরে এখন আর শুধু মায়ের সতর্কতা নয়, কিছু আরও গভীর, যা আমাকে টেনে রাখত। সেদিন অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরেছিলাম। বাড়ি ঢুকতেই দেখি মা বসার ঘরে জানালার ধারে বসে আছেন। হাতে একটা পুরনো অ্যালবাম। ছোটবেলার ছবি দেখছেন। আমি পায়ে পায়ে কাছে গিয়ে দাঁড়ালাম। কি দেখছ মা? মা চমকে উঠলেন, তারপর হাসলেন। সেই হাসিতে একটা লজ্জা মিশেছিল। তোর ছোটবেলার ছবি। দেখ, কত ছোট ছিলি তখন। আমার কোলে শুয়ে ঘুমাতিস কি? তিনি অ্যালবামটা খুলে একটা ছবি দেখালেন। ছবিতে আমি তার কোলে, আর তিনি আমাকে জড়িয়ে ধরে হাসছেন। সেই ছবি দেখে আমার বুকের ভিতরটা কেমন করে উঠল। এখন আমি বড় হয়ে গেছি, কিন্তু সেই ছবির মায়ের চোখে যে মমতা ছিল, আজও তা অটুট। কিন্তু আজ সেই মমতার সঙ্গে মিশেছে আরেকটা অনুভূতি, যা আমাদের দুজনকেই অস্বস্তিতে ফেলে দিচ্ছে। আমি পাশে বসে পড়লাম। অ্যালবামের পাতা উল্টাতে উল্টাতে কথা হচ্ছিল। মা বলছিলেন পুরনো দিনের গল্প। বাবার সঙ্গে কিভাবে সংসার চালিয়েছেন, আমাকে মানুষ করতে কত কষ্ট হয়েছে। এখন তুই বড় হয়ে গেছিস। নিজের জীবন আছে। কিন্তু আমি একা লাগে রে। অর্ণব কথাটা বলতে বলতে তার গলা ভারী হয়ে এল। আমি তার দিকে তাকালাম। চোখে চোখ পড়তেই সেই স্ফুলিঙ্গ আবার জ্বলে উঠল। কয়েক মুহূর্ত আমরা দুজনেই চুপ করে রইলাম। ঘরের ভিতরে শুধু ঘড়ির টিকটিক শব্দ। বাইরে সন্ধ্যার আলো ম্লান হয়ে আসছিল। মা, তুমি একা নও। আমি তো আছি, আমি আস্তে করে বললাম। মা চোখ নামিয়ে নিলেন। তার গালে হালকা লাল আভা। জানি রে, কিন্তু কখনো কখনো মনে হয় তোর সঙ্গে সময় কাটালেও যেন কিছু অসম্পূর্ণ থেকে যায়। তার কথায় একটা অব্যক্ত আকাঙ্ক্ষা লুকিয়েছিল। আমি আর কিছু বলতে পারলাম না। শুধু মনের ভিতরে একটা ঢেউ উঠল। নিষিদ্ধ চিন্তা নয়, শুধু একটা ইচ্ছা, তাকে আরও কাছে পাওয়ার। সেদিন রাতে খাওয়ার পর আমরা দুজনে টিভি দেখছিলাম। একটা পুরনো সিনেমা চলছিল। গল্পটা ছিল মাছেলের। মা মনোযোগ দিয়ে দেখছিলেন। আমি তার পাশে বসে। মাঝে মাঝে তার শরীর থেকে ভেসে আসা হালকা গন্ধ আমাকে ঘিরে ধরছিল। সেই গন্ধে ছোটবেলার স্মৃতি মিশেছিল, কিন্তু আজ তা অন্যরকম অনুভূতি জাগাচ্ছিল। আমি চোখ সরিয়ে নিলাম। মা হয়তো লক্ষ্য করেছিলেন। তিনি একবার আমার দিকে তাকালেন, তারপর চোখ ফিরিয়ে নিলেন। ঘরের আবহাওয়া ভারী হয়ে উঠছিল। রাত বাড়লে আমি নিজের ঘরে চলে গেলাম। বিছানায় শুয়ে চোখ বন্ধ করলাম। কিন্তু ঘুম আসছিল না। মায়ের কথা, তার চোখ, তার গলার স্বর, সব বারবার মনে পড়ছিল। একা ঘরে শুয়ে আমি ভাবছিলাম, এটা কি হচ্ছে? তিনি আমার মা। এই আকর্ষণ কেন এত তীব্র হয়ে উঠছে? মনকে বোঝাতে চেষ্টা করলাম এটা সাময়িক। কিন্তু গভীরে জানতাম এটা দিন দিন বেড়ে চলেছে। পাশের ঘরে অনুরাধা দেবীও জেগেছিলেন।
বিছানায় শুয়ে তিনি ছাদের দিকে তাকিয়েছিলেন। অর্ণবের কথা ভাবছিলেন। ছেলেটা বড় হয়ে গেছে। তার চোখে এখন যে দৃষ্টি, সেটা শুধু ছেলের দৃষ্টি নয়। আজ সন্ধ্যায় চোখে চোখ পড়ার সময় তিনি নিজের মনের ভিতরে একটা অজানা কাঁপন অনুভব করেছিলেন। এ কি ভাবছি আমি, তিনি নিজেকে প্রশ্ন করলেন। কিন্তু উত্তর পেলেন না। শুধু একটা অস্থিরতা। একা বিছানায় শুয়ে তিনি ছেলের শরীরের কথা ভাবছিলেন, কত শক্তিশালী হয়ে উঠেছে সে। সেই চিন্তায় তার শরীরে একটা অজানা শিহরণ হল। তিনি পাশ ফিরে শুয়ে চোখ বন্ধ করলেন। কিন্তু ঘুম আসছিল না। রাতের নীরবতায় তার মনে নিষিদ্ধ চিন্তার ঢেউ উঠছিল। পরদিন সকালে মা আমাকে চা দিতে এলেন। তার চোখে ঘুমের অভাব স্পষ্ট। রাতে ঘুম হয়নি মা, আমি জিজ্ঞাসা করলাম। না রে, একটু অস্বস্তি হচ্ছিল। বয়স হচ্ছে তো, তিনি হালকা করে বললেন। কিন্তু তার চোখ বলছিল অন্য কথা। আমরা দুজনে চা খেতে খেতে কথা বলছিলাম। আজ কথায় আরও ঘনিষ্ঠতা। মা বললেন, তুই যখন অফিসে থাকিস, বাড়িটা খুব ফাঁকা লাগে। তোর গলার আওয়াজ শুনলে মনটা ভরে যায়। আমি তার কথা শুনে মনে মনে ভাবলাম, আমারও তো একই অবস্থা। অফিসে বসে তার কথা মনে পড়ে। সারাদিনের পর বাড়ি ফিরে তাকে দেখলেই মনটা শান্ত হয়। কিন্তু এই শান্তির মধ্যে একটা অশান্তি লুকিয়ে আছে। দূরত্ব কমছে, কিন্তু সেই সঙ্গে আকর্ষণ তীব্র হচ্ছে। সেদিন বিকেলে আমরা দুজনে বাগানে হাঁটতে গেলাম। বাড়ির পেছনে ছোট্ট বাগান। ফুল গাছগুলোতে জল দিতে দিতে মা বললেন, এই গাছগুলোর মতো আমাদের সম্পর্কও। যত্ন না করলে শুকিয়ে যায়। তার কথায় গভীর অর্থ লুকিয়েছিল। আমি পাশে দাঁড়িয়ে তাকে দেখছিলাম। শাড়ির আঁচল হাওয়ায় উড়ছে। তার শরীরের হালকা ভঙ্গি, চুলের খোপা, সবকিছু যেন আমাকে টানছিল। আমি চোখ সরিয়ে নিলাম। মা, আমি তোমাকে কখনো একা ফেলব না, বললাম। মা থেমে গেলেন। তার চোখে জল এসে গিয়েছিল। জানি রে, কিন্তু কখনো কখনো ভয় হয় এই সম্পর্কটা যেন অন্য কোথাও চলে যায়। কি তিনি কথাটা বলেই অন্যদিকে তাকালেন। আমরা আর কথা বললাম না। শুধু পাশাপাশি হাঁটছিলাম। সূর্য ডুবছিল। ছায়া লম্বা হয়ে যাচ্ছিল। সেই ছায়ায় আমাদের দুজনের অবয়ব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। রাতে আবার সেই একাকিত্ব। আমি ঘরে শুয়ে ভাবছিলাম মায়ের কথা। তার শরীরের হালকা গন্ধ, তার কাছাকাছি থাকার অনুভূতি। নিষিদ্ধ ইচ্ছা মনের কোণে উকি দিচ্ছিল। একা বিছানায় শুয়ে আমি অস্থির হয়ে পড়ছিলাম। পাশের ঘরে মাও হয়তো একইভাবে ভাবছেন। তার মনে ছেলের কথা, তার শক্তিশালী উপস্থিতি। সেই চিন্তায় তার শরীরে অজানা শিহরণ জাগছিল। তিনি বিছানায় পাশ ফিরছিলেন, কিন্তু ঘুম আসছিল না। রাতের অন্ধকারে দুজনের মধ্যে অব্যক্ত আকাঙ্ক্ষা বেড়ে চলছিল। দিনগুলো কাটছিল এভাবেই। ছোট ছোট মুহূর্তে চোখে চোখ পড়া, কথার মাঝে লুকিয়ে থাকা আবেগ, রাতের নীরবতায় একাকী চিন্তা। দূরত্ব কমে আসছিল, কিন্তু সেই সঙ্গে জটিলতা বাড়ছিল। অনুরাধা দেবী নিজের মনের নিষিদ্ধ চিন্তা লুকিয়ে রাখতে পারছিলেন না আর। অর্ণবও বুঝতে পারছিল এই আকর্ষণ ধীরে ধীরে তাদের গ্রাস করছে। একদিন রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। বাড়িটা অন্ধকারে ডুবে গেল। আমি মোমবাতি জ্বালিয়ে মায়ের ঘরের দিকে গেলাম। মা ভয় পেও না, খিমা দরজায় দাঁড়িয়েছিলেন। অন্ধকারে তার অবয়ব দেখে আমার বুক কেঁপে উঠল। আয়, এখানে বস, তিনি বললেন। আমরা দুজনে মোমবাতির আলোয় বসে রইলাম। আলোধারিতে তার মুখটা আরও রহস্যময় লাগছিল। কথা হচ্ছিল না, শুধু শ্বাসপ্রশ্বাসের শব্দ। সেই মুহূর্তে মনে হল নিষিদ্ধ স্পর্শের ইচ্ছা দুজনের মধ্যেই জেগে উঠছে। কিন্তু এখনও অনেক দূর। আমরা শুধু কাছাকাছি বসে রইলাম। হৃদস্পন্দন বেড়ে চলছিল। বিদ্যুৎ এলে আমি নিজের ঘরে চলে গেলাম। কিন্তু সেই রাতটা আর স্বাভাবিক ছিল না। মায়ের সঙ্গে কাটানো সেই অন্ধকার মুহূর্তটা মনে গেঁথে গিয়েছিল। অনুরাধা দেবীও তার ঘরে শুয়ে একই কথা ভাবছিলেন। ছেলের কাছাকাছি থাকার অনুভূতি তাকে অস্থির করে তুলছিল। নিষিদ্ধ আকর্ষণের আগুন ধীরে ধীরে জ্বলছিল। সেই অন্ধকার রাতের পর থেকে আমাদের মধ্যে একটা অদৃশ্য পরিবর্তন ঘটতে শুরু করেছিল। দিনের আলোয় সবকিছু স্বাভাবিক মনে হলেও রাত নামলেই মনের ভিতরে সেই নিষিদ্ধ ঢেউ উঠত। অনুরাধা দেবী নিজেকে সামলাতে চেষ্টা করছিলেন, কিন্তু পারছিলেন না। ছেলের উপস্থিতি এখন তার কাছে শুধু সান্ত্বনা নয়, একটা অজানা আকর্ষণের উৎস হয়ে দাঁড়িয়েছিল। আর আমি, অর্ণব, প্রতিদিন অফিস থেকে ফেরার পথে তার কথা ভাবতাম। বাড়ির দরজায় তাকে দেখার অপেক্ষায় মনটা ছটফট করত।
সেদিন সকালে মা রান্নাঘরে ব্যস্ত ছিলেন। আমি চুপচাপ দরজায় দাঁড়িয়ে তাকে দেখছিলাম। তার হাতের নড়াচড়া, শাড়ির খসখস আওয়াজ, ঘাড়ের পেছনে খোপা থেকে খসে পড়া চুল, সবকিছু যেন আমাকে মুগ্ধ করে রাখছিল। মা ঘুরে তাকালেন। চোখে চোখ পড়তেই তিনি সামান্য হাসলেন, কিন্তু সেই হাসিতে লজ্জা মিশেছিল। কি রে, এত চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? চা খাবি তো? হ্যাঁ মা। আমি টেবিলে বসে পড়লাম। মা চা নিয়ে এসে আমার সামনে রাখলেন। তার আঙুলগুলো সামান্য কাঁপছিল। কি? আমি লক্ষ্য করলাম। চা খেতে খেতে আমরা সাধারণ কথা বলছিলাম, কিন্তু প্রতিটি কথার মাঝে একটা অব্যক্ত আবেগ লুকিয়েছিল। মা বললেন, অর্ণব, তুই এখন অনেক ব্যস্ত হয়ে গেছিস, কিন্তু আমার জন্য সময় বের করিস। একা একা সময় কাটাতে আর ভালো লাগে না। তার কথায় আমার বুকটা ভারী হয়ে গেল। মা, তোমার জন্য আমার সব সময় আছে। বলো, কি করতে চাও? মা একটু চুপ করে রইলেন। তারপর বললেন, কিছুই না, শুধু তোর সঙ্গে বসে গল্প করতে। পুরনো দিনের কথা বলতে কি তার চোখে সেই আকুলতা স্পষ্ট হয়ে উঠেছিল। আমি তার দিকে তাকিয়ে রইলাম। সেই দৃষ্টিতে আমার মনের ভিতরেও একটা সাড়া জাগল। নিষিদ্ধ আকর্ষণের স্ফুলিঙ্গ আবার জ্বলে উঠল। অফিসে গিয়ে সারাদিন মায়ের মুখটা চোখের সামনে ভাসছিল। কাজ করতে করতে মাঝে মাঝে চোখ বন্ধ করে তার কথা ভাবছিলাম। বাড়িতে ফিরে দেখি মা বারান্দায় ফুলগাছের যত্ন করছেন। সন্ধ্যার হালকা আলোয় তাকে দেখে মনে হল তিনি যেন একটা স্বপ্নের মূর্তি। আমি কাছে গিয়ে দাঁড়ালাম। মা, আজ কেমন কাটল দিন? তোর জন্য অপেক্ষা করছিলাম। কি? তিনি সোজা হয়ে দাঁড়ালেন। আমাদের মধ্যে খুব কাছাকাছি দূরত্ব। শরীরের উষ্ণতা অনুভব করা যাচ্ছিল না এখনো, কিন্তু চোখের দৃষ্টিতে সেই টান অনুভব করছিলাম। আমরা বারান্দায় বসে সূর্যাস্ত দেখলাম। কথা কম, কিন্তু নীরবতা অনেক কথা বলছিল। মা একবার আমার হাতের দিকে তাকালেন, কিন্তু স্পর্শ করলেন না। আমিও চুপ করে রইলাম। টেনশন বাড়ছিল ধীরে ধীরে। রাতে খাওয়ার সময় মা বিশেষ কিছু রান্না করেছিলেন, আমার প্রিয় পদ। টেবিলে বসে খেতে খেতে তিনি বললেন, তোকে খুশি দেখলে আমার ভালো লাগে। কি? তার গলায় মমতা আর আবেগ মিশেছিল। আমি বললাম, মা, তুমি না থাকলে আমি কি করতাম? সেই কথায় তার চোখ চকচক করে উঠল। চোখে চোখ পড়ল আবার। এবার আরও বেশি সময়। যেন আমরা দুজনেই কিছু বলতে চাইছিলাম, কিন্তু ভাষা খুঁজে পাচ্ছিলাম না। খাওয়ার পর আমরা বসার ঘরে বসলাম। মা একটা বই নিয়ে পড়ছিলেন, আমি পাশে। ঘরের আলো হালকা। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির শব্দে ঘরের নীরবতা আরও গভীর হয়ে উঠছিল। মা বই থেকে মুখ তুলে বললেন, অর্ণব, তোর কোনো বন্ধুবান্ধব নেই? মেয়েদের সঙ্গে কথা হয় না? প্রশ্নটা অপ্রত্যাশিত। আমি একটু থতমত খেয়ে বললাম, না মা, সময় পাই না। আর তোমাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না। মা চুপ করে গেলেন। তার মুখে একটা অদ্ভুত ভাব ফুটে উঠল। তুই এতটা আমার উপর নির্ভরশীল কেন রে? আমি তো বুড়ি হয়ে গেছি। কি? তার কথায় লুকিয়েছিল একটা আকাঙ্ক্ষা। আমি বললাম, তুমি আমার সবকিছু। মা সেই কথায় তিনি চোখ নামিয়ে নিলেন। ঘরের ভিতরে বাতাস ভারী হয়ে উঠেছিল। আমাদের শ্বাসপ্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। নিষিদ্ধ চিন্তার ঢেউ দুজনের মনেই উঠছিল। রাত গভীর হলে আমি নিজের ঘরে চলে গেলাম। বিছানায় শুয়ে চোখ বন্ধ করলাম। মায়ের কথা, তার চোখ, তার কাছাকাছি থাকার অনুভূতি, সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। একা ঘরে শুয়ে আমি অস্থির হয়ে পড়লাম। মনে হচ্ছিল তার শরীরের হালকা গন্ধ এখনো ঘরে ভেসে বেড়াচ্ছে। সেই গন্ধে নিষিদ্ধ চিন্তা জন্ম নিচ্ছিল। আমি পাশ ফিরে শুয়ে নিজেকে সামলাতে চেষ্টা করলাম, কিন্তু মন মানছিল না। পাশের ঘরে অনুরাধা দেবীও একই অবস্থায় ছিলেন। বিছানায় শুয়ে তিনি ছেলের কথা ভাবছিলেন। অর্ণব কেন এত কাছে চলে আসছে? আমি কেন এত অস্থির হয়ে পড়ছি? তার মনে নিষিদ্ধ আকাঙ্ক্ষার ছায়া পড়ছিল। একা বিছানায় শুয়ে তিনি ছেলের শরীরের কথা ভাবছিলেন, তার উপস্থিতি, তার গলার স্বর, তার চোখের দৃষ্টি। সেই চিন্তায় তার শরীরে অজানা শিহরণ জাগছিল। তিনি চাদরটা শক্ত করে জড়িয়ে ধরলেন। রাতের নীরবতায় অব্যক্ত আকাঙ্ক্ষা বেড়ে চলছিল। হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। তিনি জানালার দিকে তাকিয়ে রইলেন। বৃষ্টির শব্দ যেন তার মনের ঝড়কে আরও তীব্র করে তুলছিল। পরদিন ছিল ছুটির দিন। আমি বাড়িতেই ছিলাম। মা সকাল থেকে ব্যস্ত, কিন্তু মাঝে মাঝে তিনি আমার ঘরে এসে খোঁজ নিচ্ছিলেন। কি করছিস রে? বলে কথা বলতেন। একবার তিনি আমার পাশে বসে পড়লেন।
খুব কাছাকাছি। শরীরের উষ্ণতা অনুভব হচ্ছিল হালকা। কিন্তু আমরা কেউ স্পর্শ করলাম না। শুধু কথা বলছিলাম। মা বললেন, তোর বাবা চলে যাওয়ার পর অনেক কিছু বদলে গেছে। কিন্তু তোকে দেখলে মনে হয় জীবনটা এখনো অর্থপূর্ণ। তার কথায় আমার মন গলে গেল। মা, তুমি আমার জীবনের অর্থ। আমরা দুজনে চুপ করে বসে রইলাম। ঘরের পরিবেশে একটা ঘনিষ্ঠতা তৈরি হচ্ছিল। চোখে চোখ পড়তেই সেই স্ফুলিঙ্গ এবার আরও তীব্র। মা চোখ সরিয়ে নিলেন, কিন্তু তার গাল লাল হয়ে উঠেছিল। আমি উঠে গিয়ে জানালা খুলে দিলাম। ঠান্ডা হাওয়া এসে ঘরটা ভরে দিল। কিন্তু মনের আগুন নেভানো যাচ্ছিল না। দুপুরে খাওয়ার পর আমরা দুজনে ছাদে উঠলাম। ছাদে হাওয়া দিচ্ছিল। মা শাড়ির আঁচল সামলাতে সামলাতে বললেন, এখানে এলে মনটা ভালো হয় কি? আমি পাশে দাঁড়িয়ে। দূরের শহরের দৃশ্য, কিন্তু আমাদের চোখ শুধু একে অপরের দিকে। কথা বলতে বলতে মা একবার আমার কাঁধের কাছে হাত তুললেন, কিন্তু স্পর্শ করলেন না। সেই অসমাপ্ত স্পর্শের ইচ্ছা আমাদের দুজনকেই জটিল করে তুলছিল। বিকেলে আমরা বাড়ির ভিতরে ফিরে এলাম। মা ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়লেন। আমি তার ঘরের দরজায় দাঁড়িয়ে খোঁজ নিলাম। মা, ঠিক আছো তো? তিনি চোখ খুলে তাকালেন। আয়, এখানে বস। কেউ? আমি পাশের চেয়ারে বসলাম। ঘরে হালকা অন্ধকার। তার শ্বাসপ্রশ্বাস শোনা যাচ্ছিল। সেই মুহূর্তে মনে হল নিষিদ্ধ সম্পর্কের আগুন ধীরে ধীরে আমাদের গ্রাস করছে। কিন্তু এখনও আমরা নিজেদের সামলাচ্ছিলাম। রাতে আবার সেই একাকিত্ব। আমি ঘরে শুয়ে ভাবছিলাম। মায়ের শরীরের কাছাকাছি থাকার অনুভূতি, তার চোখের দৃষ্টি। সেই চিন্তায় অস্থিরতা বাড়ছিল। পাশের ঘরে মাও একইভাবে অস্থির। তিনি ছেলের কথা ভেবে বিছানায় ছটফট করছিলেন। নিষিদ্ধ ইচ্ছা দুজনের মধ্যে বেড়ে চলছিল। রাতের অন্ধকারে হাত যেন অজান্তেই একে অপরের দিকে এগোতে চাইছিল, কিন্তু এখনও দূরত্ব ছিল। দিন যত যাচ্ছিল, আকর্ষণ তত তীব্র হচ্ছিল। আমরা দুজনেই জানতাম এই পথে এগোলে ফিরে আসা কঠিন। কিন্তু থামতেও পারছিলাম না। ধীরে ধীরে, খুব ধীরে ধীরে আমাদের সম্পর্ক জটিল হয়ে উঠছিল।